আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি টেলমির স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। আজকে আমরা বাংলাদেশ পর্বের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এবং মোর ইম্পর্টেন্টলি আজকে বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলের ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থানটি রয়েছে কিংবা বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের পররাষ্ট্রনৈতিক অবস্থান কিংবা কূটনৈতিক অবস্থানে কী ধরনের কার্যক্রম বা কী ধরনের কর্মদক্ষতা অর্জন করেছে সেই পার্সপেক্টিভগুলো নিয়ে মূলত আজকে আমাদের আজকের আলোচনা। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে আসলে আজকে অনেকগুলো নতুন তথ্য প্রবাহ কিংবা তথ্য কণিকার সম্মুখীন আমাদের হতে হবে। সুতরাং আমি সকল শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব কালক্ষেপণ না করে আমরা সবাই আমাদের নিজস্ব যে পেপার ওয়ার্ক কিংবা আমাদের যে খাতা কলম সেগুলো নিয়ে বসে পড়বো। আমরা আজকে সরাসরি কালক্ষেপণ না করে আমাদের টপিকগুলো দেখে নিব। এবং প্রথমেই একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে আমাদের আজকের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের লেকচার আপনাদের সাথে রয়েছি আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে আমার পড়াশোনা শেষ করেছি। কালক্ষেপণ না করে সরাসরি দেখে নিব আমরা আমাদের আজকের আলোচনার টপিকগুলো। আমাদের আজকের আলোচনার টপিকগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন চুক্তি ও সনদ, পররাষ্ট্রনীতি ও কূটনীতি, বিশ্ব সংস্থায় বাংলাদেশ এবং সর্বশেষ পদক ও পুরস্কার। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আজকে ম্যাক্সিমাম যে ডিসকাশন বা আলোচনাগুলো রয়েছে সেগুলো বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডল কেন্দ্রিক, অর্থাৎ বাংলাদেশের সাথে অন্যান্য দেশের বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি কিংবা জাতিসংঘ কেন্দ্রিক যে চুক্তিগুলো রয়েছে সেই চুক্তিগুলো এবং একই সাথে বাংলাদেশের যে পররাষ্ট্র নৈতিক এবং কূটনৈতিক আলোচনা সেই বিষয়গুলো, অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের যে অবস্থানটি রয়েছে বর্তমানে, সেটি হতে পারে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে, সেটি হতে পারে বিভিন্ন সংস্থায়, এটি হতে পারে কমনওয়েলথে কিংবা ডাব্লিউটিওতে। সেই পার্সপেক্টিভগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে পদক ও পুরস্কার, অর্থাৎ বাংলাদেশে যে সকল পুরস্কার সেটি অভ্যন্তরীণ হতে পারে কিংবা আন্তর্জাতিক হতে পারে, সেই পুরস্কারগুলো যেগুলো প্রদান করা হয়, যেমনটা আমরা দেখতে পারি স্বাধীনতা পদক, 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কিংবা হচ্ছে যে কোনো ধরনের গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অথবা সাউথ অ্যাওয়ার্ড, যেগুলো কিনা ইউনিসেফ কর্তৃক প্রাপ্ত, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের সরাসরি আলোচনার দিকে মুভ করি। আমাদের প্রথম দিকে যে আলোচনা সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন চুক্তি এবং সনদ, অর্থাৎ বাংলাদেশ এত সময় পর্যন্ত স্বাধীনতা পরবর্তী সময় থেকে এই 2020 সাল পর্যন্ত যে গুরুত্বপূর্ণ চুক্তিগুলো তারা সম্পন্ন করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রাথমিকভাবে আলোচনা করব। যেটি একেবারে শুরুতে দেখা যাচ্ছে সেটি হচ্ছে গঙ্গা পানি চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক যে চুক্তি, সেই চুক্তিটি হচ্ছে গঙ্গা পানি চুক্তি। এবং এই গঙ্গা পানি চুক্তি স্বাক্ষরিত হয় 12 ডিসেম্বর 1996 সালে। এবং আমরা প্রথম তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি যে এই যে চুক্তিটি রয়েছে সেটি 30 বছরের জন্য নির্ধারণ করা হয়। এবং মোর ইম্পর্টেন্টলি এই যে বাংলাদেশের সাথে ভারতের যে গঙ্গা পানি চুক্তিটি, এর মূল কথাটি কিন্তু এরকম যে গঙ্গা বা যেটি কিনা ভারতের আমাদের বাংলাদেশের নাম ধারণ করেছে পদ্মা নামে, সেই পদ্মা নদীটি বর্তমানে কিভাবে তাদের যে নদী প্রবাহটি রয়েছে সেখানে কিভাবে বাংলাদেশের সাথে সংযুক্ত হবে কিংবা সেই নদীর বন্টনটি কেমন হবে, নদীর নাব্যতা প্রবাহের দৃষ্টিকোণ থেকে সেখানে ভারতের সাথে বাংলাদেশের অবস্থানটি কেমন হবে, সেই বিষয়গুলোকে নির্ধারণ করার ক্ষেত্রে গঙ্গা পানি চুক্তিটি স্বাক্ষরিত হয়। এবং আমরা খুব স্বাভাবিকভাবে টাইমলাইনটি আমাদের কাছে পরিষ্কার হওয়ারই কথা যে 30 বছরের জন্য এটি রয়েছে এবং 12 ডিসেম্বর 1996 সালে স্বাক্ষরিত হয়। তার মানে আমরা খুব স্বাভাবিকভাবে হিসাব অনুযায়ী বুঝতে পারছি যে 2026 সালের সময়সীমাটি শেষ হবে এবং এটি হচ্ছে মূলত ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তির একটি বিষয়। এবং এই গঙ্গা পানি চুক্তির সাথে সংশ্লিষ্ট একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি এরকম যে গঙ্গা পানি চুক্তিতে যিনি স্বাক্ষর করেন তিনি হচ্ছেন বাংলাদেশের পক্ষে শেখ হাসিনা এবং ভারতের পক্ষে দেব গৌড়া, তিনি এই গঙ্গা পানি চুক্তিতে স্বাক্ষর করেন। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সাল। আমরা দেখতে পাচ্ছি পার্বত্য শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে আবুল হাসনাত আবদুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা সন্তুল আরমা। সো এর পিছনে প্রেক্ষাপট হচ্ছে আমরা দেখেছি যে পার্বত্য অঞ্চলে অনেক বেশি আমরা দেখেছি যে দীর্ঘদিন সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত শান্তি বাহিনীর সাথে এই সংঘর্ষ বন্ধ করার জন্য পার্বত্য চট্টগ্রামে নতুন করে খুব ভালোভাবে শান্তি প্রতিষ্ঠার জন্যই মূলত এই শান্তি চুক্তিটি করা হয় এবং যেই সাপেক্ষেই মূলত এই শান্তি চুক্তির গুরুত্বটি রয়েছে। এবং এটি শান্তি বাহিনীর পক্ষ থেকেও পার্বত্য চট্টগ্রামের আনুষঙ্গিক বিভিন্ন বিষয় রয়েছে যেখানে কিনা বিভিন্ন গেরিলা হামলার মতো ঘটনা আমরা দেখেছি কিংবা খুন, হত্যা, ধর্ষণ। সো এই বিষয়গুলোকে সমাধান করার জন্য এবং এই বিষয়গুলোকে একেবারে মিটিয়ে ফেলার জন্যই মূলত এই শান্তি চুক্তিটি করা হয়। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি বাংলাদেশ মিয়ানমার স্থল সীমান্ত চুক্তি। এটি স্বাক্ষরিত হয় 1998 সালের 12 নভেম্বর।
এবং আমরা প্রথমে একটু জেনে নিব যে আসলে স্থল সীমান্ত চুক্তির প্রকৃতি কেমন ছিল। মূলত বাংলাদেশ এবং মায়ানমার মধ্যে একটি সীমান্ত রয়েছে। আমরা জানি নাফ নদী কেন্দ্রিক যে বিভিন্ন প্রবাহ, সেই প্রবাহ কেন্দ্রিক বাংলাদেশের একটি অবস্থান রয়েছে এবং সেই অবস্থানগুলো নিয়েই মূলত আলোচনা করা হয় বাংলাদেশ মিয়ানমারের যে স্থল সীমান্ত চুক্তি। এবং মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে যে সম্পর্কটি আন্তর্দেশীয় সম্পর্ক জোরদার করার জন্য এবং একই সাথে বাংলাদেশ এবং মায়ানমারের যে বিভিন্ন ধরনের চুক্তিগুলো রয়েছে, সেটি অর্থনৈতিক হতে পারে, সেটি বাণিজ্যিক হতে পারে, সেই বিষয়গুলোকে মিটিয়ে ফেলার জন্য এবং সেই বিষয়গুলোকে একটি ভালোভাবে রূপদান করার জন্য স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের যেটি জানতে হবে এই ভর্তি পরীক্ষার জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে নাফ নদী কেন্দ্রিক এই চুক্তিটি এই জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে রোহিঙ্গা কেন্দ্রিক যে আলোচনা, অর্থাৎ রোহিঙ্গা কেন্দ্রিক একটি অবস্থা তৈরি হয়েছে, যেখানে কিনা বাংলাদেশ প্রায় 11 লক্ষ রোহিঙ্গাকে তারা সুযোগ দিয়েছে এবং এই 11 লক্ষ রোহিঙ্গাকে সুযোগ দেওয়ার কারণে এই অবস্থানটি আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তথ্যটি আমাদের সকলের জন্য। সুতরাং আমরা একটু চেষ্টা করবো এই বিষয়টি ভালোভাবে বুঝে ফেলার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ট্রেন চলাচল চুক্তি স্বাক্ষরিত হয় 2000 সালের 4 জুলাই। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের প্রাথমিকভাবে ঢাকা কলকাতা রুটে একটি ট্রেন চলাচলের অবস্থাটি তৈরি হয়েছিল। আমরা এটি জানি যে এটা জানতে পেরেছিলাম যে মৈত্রী এক্সপ্রেস নামে একটি ট্রেন ছিল, যে ট্রেনটির মাধ্যমে কিনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তঃযোগাযোগ শুরু হয়। এবং যদি আমরা আনুষ্ঠানিকভাবে বিবেচনা করি তাহলে একদম মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু হয় 2008 সালের 14 এপ্রিল সেই সময়টাতে। তবে চুক্তি যেটি রয়েছে ট্রেন চলাচল চুক্তি, সেটি স্বাক্ষরিত হয় 2000 সালের 4 জুলাই এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থাইল্যান্ড আসামি প্রত্যর্পণ চুক্তি, যেটিকে আমরা বলা হয় এক্সট্রাডিশন ট্রিটি। এক্সট্রাডিশন ট্রিটি মানে হচ্ছে অপরাধী প্রত্যর্পণ চুক্তি, অর্থাৎ যদি কোনো ধরনের অপরাধী যে কিনা নিজ দেশের, ধরে নিলাম বাংলাদেশের কোনো অপরাধী থাইল্যান্ডে রয়েছে, তাহলে থাইল্যান্ড সেই অপরাধীকে ফেরত দিয়ে দিবে। এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 1998 সালের 9 জুলাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু তারিখগুলোকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। তারিখগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় এই ধরনের চুক্তি ব্যাখ্যার ক্ষেত্রে তারিখগুলো আকারে ব্যাখ্যা প্রদান করতে হয়, যেটি কিনা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সিঙ্গাপুর বাণিজ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি কিনা 2000 সালের 30 আগস্ট। এটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ এবং সিঙ্গাপুরের সাথে আন্তঃদেশীয় যে ধরনের সম্পর্ক, সেই সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে এটি বাস্তবায়িত করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ স্থলমাইন চুক্তিতে স্বাক্ষর করে 1999 সালের 8 মে, যেটি কিনা হচ্ছে একটি পারমাণবিক চুক্তির সাথেও সম্পর্কিত বটে। এবং এই পারমাণবিক কথাটি চলে আসার কারণে এটি সুবিধা হয়েছে। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি বাংলাদেশ সিটিবিটি চুক্তি, সেটি স্বাক্ষর করে তারা 1996 সালের 24 অক্টোবর এবং তারা এটি অনুমোদন করেন 2000 সালের 8 মার্চ। এখানে একটু কনফিউশন তৈরি হতে পারে। আমি একটু শিক্ষার্থী বন্ধুদেরকে বলে রাখি যে এই চুক্তিটি স্বাক্ষর করা এবং অনুমোদন করা এই দুটি বিষয় আলাদা, এটি একটু আমরা মনোযোগ দিয়ে মনে রাখবো। অর্থাৎ একটি হচ্ছে 1996 সালের 24 অক্টোবর সিটিবিটির ক্ষেত্রে এবং এটি অনুমোদিত হয় 2000 সালের 8 মার্চ। এবং এই সিটিবিটি সম্পূর্ণ যেটি বলা হয় সেটি হচ্ছে যে এটি পারমাণবিক ক্ষেত্রের নির্ধারণ করা এবং এই সিটিবিটি তথা পারমাণবিক চুক্তির মানেই হচ্ছে যে বিভিন্ন ধরনের পারমাণবিক ক্ষেত্র যেই ধরনের নিষেধাজ্ঞাগুলো রয়েছে, যেগুলো কিনা জাতিসংঘের একটি সংগঠন রয়েছে যাদের আন্ডারে থেকে কাজকর্ম করতে হয়, সেই সংগঠনের নাম হচ্ছে IAEA, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি অ্যাসোসিয়েশন। সো এই কনসেপ্টে বাংলাদেশ প্রবেশ করে বা এই চুক্তিতে স্বাক্ষর করে তারা 1996 সালের 24 অক্টোবর, যেটা আমরা দেখতে পেলাম এবং অনুমোদনটি আমরা দেখতে পেলাম। এরপর বাংলাদেশ এনপিটি চুক্তিও খুবই গুরুত্বপূর্ণ, এটিও পারমাণবিক কেন্দ্রিক। এটি তারা অনুমোদন করে 1979 সালের 31 আগস্ট এবং এনপিটি চুক্তি সারা বিশ্বব্যাপী স্বাক্ষরিত হয় 1970 সালে। সো বাংলাদেশ এই বিষয়টির সাথেও কানেক্টেড হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি পরিবেশ কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ চুক্তি কিয়োটো প্রোটোকল, যেখানে কিনা বাংলাদেশ স্বাক্ষর করে 2001 সালের 22 অক্টোবর। মোর ইম্পর্টেন্টলি আমাদের এটি জানতে হবে যে এটি বাংলাদেশ কার্যকর করে 2005 সালের 16 ফেব্রুয়ারি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কিয়োটো প্রোটোকল, যেখানে কিনা বাংলাদেশ বিভিন্ন জলবায়ু চুক্তির ক্ষেত্রে কিংবা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা নিরসনে যে বাঁধ নির্মাণ করা, এই ধরনের প্রেক্ষাপটের সাথে বাংলাদেশ একমত পোষণ করে এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা এটি স্বাক্ষর করে। একটু জেনে ফেলা ভালো যে কিয়োটো প্রোটোকল বিশ্বব্যাপী স্বাক্ষরিত হয় 1997 সালে, যেখানে কিনা বাংলাদেশ কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করে 2001 সালের 22 অক্টোবর এবং কার্যকর করে 2005 সালের 16 ফেব্রুয়ারি। আমরা দেখতে পাচ্ছি একদম সর্বশেষে আঙ্কলস বা সমুদ্র আইন বলতে যেটিকে বোঝানো হয়, সেই আঙ্কলস বা সমুদ্র আইন বাংলাদেশ অনুমোদন করে তারা এবং সেটিকে তারা 138তম দেশ হিসেবে
অনুমোদন করে। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে, কেননা সমুদ্র সীমা বিজয়ের মাধ্যমে বাংলাদেশ এই সমুদ্র আইন বিষয়ক ক্ষেত্রে তারা প্রবেশ করেছে, এবং এই সমুদ্র আইন বিষয়ক ক্ষেত্রে প্রবেশ করার কারণে বাংলাদেশের এই ব্লু ইকোনমি কেন্দ্রিক যে একটি ধারণা, যেখানে কিনা আমরা সবাই জানি যে তারা অর্থাৎ বাংলাদেশ সমুদ্র বিষয়ক গবেষণা ইনস্টিটিউট তারা তৈরি করেছে, এবং এটিও আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে সামুদ্রিক অঞ্চল আইন নিয়ে যে ভাবনা, সেই ভাবনার প্রেক্ষাপটে বাংলাদেশ 138তম দেশ হিসেবে এই সমুদ্র আইনটি অনুমোদন করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের পরবর্তী ক্ষেত্রে আরো কিছু চুক্তি এবং সমঝোতা দেখব দ্বিপাক্ষিক ক্ষেত্রে। মোর ইম্পর্টেন্টলি আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক চুক্তি সম্পর্ক। কেন বেশি ইম্পর্টেন্ট? কারণ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, এবং ভারতের সাথে বাংলাদেশের একটি বন্ধুত্ব ভিত্তিক বা বন্ধুভিত্তিক সম্পর্কটি রয়েছে। আমরা সেই সাপেক্ষে একটি আলোচনা আমরা করব, এবং সেই আলোচনার আমরা গুরুত্বপূর্ণ 5টি চুক্তি দেখতে পাচ্ছি। সেই চুক্তি, দুঃখিত, আমরা 10টি চুক্তি দেখতে পাচ্ছি। সেই চুক্তিগুলো নিয়েই মূলত আমাদের আজকের আলোচনা, সেগুলো আমরা আজকে শেষ করার চেষ্টা করব। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তি, প্রাথমিকভাবে যেটি কিনা তো শুরু হয় 1972 সালের 28শে মার্চ। এবং একটু বলে ফেলা ভালো, বাংলাদেশ ভারত বাণিজ্য চুক্তির তৎকালীন সময় ইন্দিরা গান্ধী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের দুজনের উপস্থিতিতে এটি স্বাক্ষর হয়। অর্থাৎ বাংলাদেশের সাথে ভারতের যে আন্তর্দেশীয় বাণিজ্য রুট, এগুলোকে চিন্তা ভাবনা করা হয়, এবং এই যে রুটের কথাটা আমি বললাম, অর্থাৎ কিভাবে করে ট্রানজিট অনুমোদন হওয়ার মাধ্যমে বাংলাদেশ কিংবা ভারতে বাণিজ্যের প্রবেশাধিকারটি তৈরি হবে, সেটি আরো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল, এই সংক্রান্ত চুক্তি আমরা যেটি পরবর্তীতে দেখতে পাচ্ছি, এবং যেটি কিনা অনুমোদিত হয় 1972 সালের 11ই নভেম্বর। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের যে সমুদ্র যোগাযোগ সেটি স্থাপিত হয়, এবং একই সাথে বাংলাদেশের যে একদম নতুন গড়ে ওঠা বাণিজ্যের যে উন্নয়নের প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা খুব ভালোভাবে মিটিয়ে ফেলা সম্ভব হয় এই প্রোটোকলের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি স্থল সীমান্ত চুক্তি, যেটি কিনা 1974 সালের 16 মে সংঘটিত হয়, এবং এই চুক্তিতে আসলে খুব ইম্পর্টেন্টলি যেটি বলা ছিল যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে ছিটমহল বিনিময়টি রয়েছে, ছিটমহল বিনিময়টির মাধ্যমে একটি স্থায়ী নাগরিক সুবিধা প্রদান করা হবে সেই সকল মানুষদের যারা আসলে এই ছিটমহল কেন্দ্রিক অবস্থানের সাথে জড়িত। এবং একটু বলে ফেলা ভালো, এই 1974 সালের 16ই মে এই চুক্তিটি স্বাক্ষরিত হলেও এটি কিন্তু অনুমোদিত হয়নি। এটি অনুমোদিত হয় খুব সাম্প্রতিককালে 2017 সালে, যখন কিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা আসলে যখন কিনা এটিকে অনুমোদন করে ফেলেন, এবং এই অনুমোদনের মাধ্যমেই মূলত ওই 162টি ছিটমহলের যে অধিবাসী তারা তাদের নাগরিক সুবিধা বা তাদের যে দেশহীন থাকার যেটি যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে, এবং এই কারণে এই চুক্তিটি বাংলাদেশের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের প্রাথমিকভাবে স্বাক্ষরের তারিখটি কিন্তু জেনে ফেলতে হবে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যৌথ অর্থনৈতিক কমিশন চুক্তি, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠিত হয়, যারা কিনা যৌথভাবে তাদের যে ধরনের বাণিজ্য কেন্দ্রিক অবস্থানগুলো রয়েছে সেই বাণিজ্য কেন্দ্রিক বিষয়গুলোকে তারা পর্যালোচনা করে। যেমনটা আমরা দেখতে পেয়েছি রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, কিংবা ভারতে বাংলাদেশের বিভিন্ন টেলিকমিউনিকেশন প্রোটোকলগুলি স্থাপন করা, এই কনসেপ্টগুলো আসলে মূলত জেইসি বা জয়েন্ট ইকোনমিক কমিশনের আন্ডারে থেকেই গঠিত হয়, যেটি কিনা আমরা যৌথ অর্থনৈতিক কমিশন চুক্তি হিসেবে বললাম। কিছুক্ষণ আগে আমরা একটি চুক্তি জেনেছি গঙ্গার পানি বন্টন চুক্তি, যেটি আমরা এখনো দেখতে পাচ্ছি, যেটি কিনা বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর হিসেবে রয়েছে, এবং এটি গঙ্গার পানি বন্টন চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুবই উল্লেখযোগ্য একটি চুক্তি, কেননা গঙ্গার যে মাঝখানের অংশটা অর্থাৎ সীমান্ত অংশটুকু রয়েছে, সেই সীমান্ত অংশে বাংলাদেশের বাঁধ কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে পানি পাওয়া বা নাব্যতা ঠিক করা, নাব্যতা তৈরি করা বা নাব্যতা ঠিক রাখা বা নদী প্রবাহ ঠিকভাবে মেনটেন করা, এই কনসেপ্টগুলোর সাথে বাংলাদেশ এবং ভারতের যে এগ্রিমেন্টটি সেটি 1996 সালের 12 ডিসেম্বর, এবং এটি আমরা একটু আগেও আলোচনা করেছি যে এটি 30 বছর মেয়াদী একটি চুক্তি। তার মানে হচ্ছে এটি 2026 সালের মেয়াদটি শেষ হবে। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি যে 1999 সালের 17 জুন ঢাকা কলকাতা যাত্রীবাহী বাস সার্ভিস প্রোটোকল যেটি সেটি তৈরি হয়, এবং ঢাকা এবং কলকাতার মধ্যে লম্বা একটি সম্পর্ক শুরু হয়, পরিবহন সম্পর্ক। এটি খুবই গুরুত্বপূর্ণ, কেন? কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছি যে এই যাত্রীবাহী বাস সার্ভিসের মাধ্যমে কিন্তু ঢাকা এবং কলকাতার মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়, যদিও সেটি পরিবহন সার্ভিসের মাধ্যমে। এবং মোর ইম্পর্টেন্টলি, যদিও বাস সার্ভিস প্রোটোকলটি 1999 সালের 17 জুন স্বাক্ষরিত হয়, তবে ঢাকা এবং কলকাতার মধ্যে ট্রেন যোগাযোগটি স্থাপিত করা হয় মৈত্রী এক্সপ্রেসের মাধ্যমে, যেটি কিনা বাস্তবায়িত হয় 2008 সালের 14 এপ্রিল। এটি আমরা একটু আগে আলোচনা করেছিলাম।
আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি সাজাপ্রাপ্ত বন্দী হস্তান্তর চুক্তি, খুবই ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর, যে যেই সকল বন্দীরা যারা কিনা বিভিন্ন অপরাধের সাথে জড়িত, মৌলবাদী অপরাধ যেটি হতে পারে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধাপরাধ হতে পারে, সেটি বিভিন্ন ধরনের মৌলিক অপরাধের সাথে সংযুক্ত, কিংবা কোনো দেশের রাষ্ট্রদ্রোহিতা নামক অপরাধের সাথে সংযুক্ত, সেই ধরনের সাজাপ্রাপ্ত বন্দীরা যদি বাংলাদেশের কোনো অপরাধী ভারতে আশ্রয় নিয়ে থাকে কিংবা ভারতের কোনো অপরাধী বাংলাদেশে আশ্রয় নিয়ে থাকে, তবে সেই সকল সাজাপ্রাপ্ত বন্দীদেরকে হস্তান্তর করা হবে। এই ধরনের চুক্তিটি 2010 সালের 11 জানুয়ারি স্বাক্ষরিত হয় এবং এখানে দুই দেশ তারা ঐক্যমত্যে পৌঁছায়। যে আলোচনাটি আমরা একটু আগে যাত্রীবাহী বাস সার্ভিস নিয়ে করছিলাম, সেই আলোচনাটি আমরা পরবর্তীতে চলে আসলাম যে যাত্রীবাহী রেল সার্ভিসের কথায়। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাত্রীবাহী রেল সার্ভিস চুক্তি সেটি শুরু হয় 2001 সালের 12 জুলাই। এটিও খুবই গুরুত্বপূর্ণ এবং পার্টিকুলারলি আমরা যদি যাত্রীবাহী রেল সার্ভিসের কথা বলি, তবে এটি এর মধ্যে এই চুক্তিটি এই সময়টিতে স্বাক্ষরিত হয়। তবে পরবর্তী তথ্য প্রবাহের ক্ষেত্রে একটু বলে নেওয়া ভালো, ঢাকা টু আগরতলা যাত্রীবাহী বাস সার্ভিস প্রোটোকল এটি কিন্তু 2001 সালের 10 জুলাই, অর্থাৎ একদিন আগে এটি স্বাক্ষরিত হয়। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ যাত্রীবাহী রেল সার্ভিস চুক্তিটি যদিও এই সময়টাতে শুরু হয়, কিন্তু যাত্রীবাহী বাস সার্ভিস চুক্তি কিন্তু 1999 সাল থেকে শুরু হয়, যেটি আমরা একদম শুরুতে দেখেছি। এবং কলকাতার বাদে, যদি আমরা কলকাতা বাদে আগরতলার কথা বলি, সেটি কিন্তু আবার 2001 সালের 10 জুলাই, অর্থাৎ যাত্রীবাহী রেল সার্ভিস চুক্তির একদিন আগে বা 10 জুলাই সেটি স্বাক্ষরিত হয়। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি স্থল সীমান্ত বাস্তবায়ন সংক্রান্ত প্রোটোকল। তার মানে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ধরনের সীমান্তগুলো রয়েছে, সেই সীমান্তগুলোতে সহিংসতা বন্ধ রাখা কিংবা বিভিন্ন ধরনের সীমান্ত কেন্দ্রিক নিরাপত্তা সংযুক্ত রাখা বা নিরাপত্তাগুলোকে মেনটেন করা, এই সংক্রান্ত প্রোটোকলটি 2011 সালের 6 সেপ্টেম্বর এটি স্বাক্ষরিত হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে স্থল সীমান্তের বিভিন্ন আপডেট রয়েছে, সেই বিষয়গুলোকেই মূলত এই দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ম্যানেজ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত বাংলাদেশের সাথে ভারতের যে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি সেই কেন্দ্রিক আলোচনা। এবং বলে নেওয়া ভালো যে এই আলোচনার কেন্দ্রভূত হিসেবে অবশ্যই বিভিন্ন সময় এই চুক্তিগুলোকে বাস্তবায়ন করা হয়েছে, এই চুক্তিগুলোকে বাস্তবায়ন করা হয়নি, এরকমটা আমরা দেখেছি। তবে আমাদের ভর্তি পরীক্ষার জন্য স্বাক্ষরের তারিখগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, সেই কারণে আমরা এই বিষয়গুলোকে জেনে গেলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক মিশন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা প্রথমেই একদম শীর্ষ অবস্থান থেকে আলোচনা শুরু করলে দেখতে পাবো যে বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে খন্দকার মোশতাক আহমেদ। এটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, যিনি কিনা বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যদিও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্ডারে ছিলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম ডক্টর দীপু মনি। প্রশ্নটি এরকম যে তিনি কিন্তু প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ তিনি কিন্তু বর্তমানে রয়েছেন শিক্ষামন্ত্রী হিসেবে, এটি আমরা সবাই কম বেশি জানি। এবং তবে প্রশ্নটি যদি এরকম আসে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী, সেক্ষেত্রে ডক্টর দীপু মনি এটি সঠিক উত্তর হবে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বে 58টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে এবং বাংলাদেশের মিশনের সংখ্যা হচ্ছে মোট 77টি। মিশন সম্পর্কে একটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে মিশন হচ্ছে মূলত এক দেশ থেকে একদল কূটনৈতিক যখন অন্য দেশে থেকে অবস্থান করে সেই দেশকে প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন কূটনৈতিক বিষয়াদি নিয়ে কাজ করে, মূলত সেটিকেই মিশন বলা হয়। আমি আবারও বলছি, যখন কিনা এক দেশ থেকে একদল কূটনৈতিক অন্য দেশে থেকে অবস্থান করে এবং তার নিজের দেশকে প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে কাজ করে, সেগুলি মূলত মিশন। সো এই মিশনের অ্যাক্টিভিটির দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ কিন্তু অনেক এগিয়ে রয়েছে। আমরা দেখেছি যে বিশ্বে 58টি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে এবং এমনকি মিশনের যে কথা আমি বললাম, সেক্ষেত্রেও বাংলাদেশের মিশন সংখ্যা মোট 77টি, যেটি কিনা মোটামুটি খুবই দৃষ্টিনন্দনও বটে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের এই মিশনগুলোর মধ্যে দুটি স্থায়ী মিশন রয়েছে, একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং আরেকটি হচ্ছে জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভাতে। আমরা একটু জেনে নিব যে আসলে দুটি স্থায়ী মিশনের কাজ হচ্ছে, তারা ওই জায়গাটাতে সবসময় নিয়োজিত থাকবে বিভিন্ন ধরনের এটাকে বলে নিরাপত্তা সংক্রান্ত যে মিশনগুলো রয়েছে বা নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলোকে মেনটেন করার জন্য বা সেগুলোকে দেখভাল করার জন্য। এটা হচ্ছে তাদের স্থায়ী মিশন। আমরা দেখতে পাচ্ছি যে মালদ্বীপের দূতাবাস বাংলাদেশে পুনরায় চালু হয় 1 জানুয়ারি 2015 সালে, অর্থাৎ সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের দূতাবাসটি কিন্তু বাংলাদেশে ছিল না, যেটি কিনা বাংলাদেশে 1 জানুয়ারি 2015 সাল থেকে শুরু করা হয়। এবং এই দূতাবাসটি বা এই অ্যাম্বাসিটি কিন্তু বাংলাদেশের যেহেতু এটি স্থাপিত হয়েছে, এই কারণে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ইসরায়েল ব্যতীত সব দেশ ভ্রমণ করা যায়, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় ভর্তি পরীক্ষায় এটি এসেছে যে বাংলাদেশের সাথে কোন দেশের
কূটনৈতিক যোগাযোগটি নেই, উত্তরটি কিন্তু ইসরায়েল। অর্থাৎ সেই স্বাভাবিকভাবে পাসপোর্ট দিয়ে ইসরায়েল দেশটি ভ্রমণ করা যায় না বাংলাদেশের পক্ষে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং মিশন প্রধানদের নিয়োগ দেন মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রদূত বলতে বোঝানো হয়েছে যে জাতিসংঘভুক্ত যে সকল রাষ্ট্র রয়েছে সেই সকল রাষ্ট্রের যারা কিনা একটি রাষ্ট্রের একজন প্রতিনিধি অন্য রাষ্ট্রে নিযুক্ত থাকেন তাদেরকে বলা হয় রাষ্ট্রদূত। আমরা দেখতে পাচ্ছি হাই কমিশনার বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে যে কমনওয়েলথ ভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই কমনওয়েলথ ভুক্ত রাষ্ট্রের একটি রাষ্ট্র যদি অন্যটি রাষ্ট্রে তাদের নিজস্ব প্রতিনিধি প্রদান করে সেই সর্বোচ্চ কূটনৈতিক প্রতিনিধিকে হাই কমিশনার বলা হয়। এবং মিশন প্রধানটি খুবই সহজেই অনুমেয়, যে যদি কোনো পার্টিকুলার মিশনকে কেন্দ্র করে কোনো একটি জায়গায় কোনো একটি দেশে বা কোনো একটি স্থানে প্রেরণ করা হয় তবে সেই মিশনের প্রধানকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দেন, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে বাংলাদেশ কসোভোকে স্বীকৃতি দেয় 2008 সালে, এটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ইউরোপের একটি গুরুত্বপূর্ণ কান্ট্রি হচ্ছে কসোভো এবং এই কসোভোকে তারা 2008 সালে স্বীকৃতি দেয়। মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশের যে স্বীকৃতি প্রদান করার যে একটি কালচার সেই কালচারটি কিন্তু অনেক আগে থেকে শুরু হয় এবং এই ধারাবাহিকতায় কসোভোকে স্বীকৃতি দেয়। আমি একটু বলে রাখি এই তথ্যে একটু সংশোধন রয়েছে, একটু ভুল রয়েছে তথ্যটিতে। এটি 2008 হবে না, এটি হবে 2018 সালে। আমি আবারও বলছি বাংলাদেশ কসোভোকে স্বীকৃতি প্রদান করে 2018 সালে। আমরা দেখতে পাচ্ছি হানা চুক্তি, এটি 1998 সালে বাংলাদেশ স্বাক্ষর করে। এটি মূলত হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিড অ্যাসেসমেন্ট, এটি হচ্ছে চুক্তির মৌলিক যে বিষয়টি। মূলত এটি ধারণা করা হয় যে আমেরিকার পক্ষ থেকে এটি সাহায্য পাওয়ার যে বিষয় সেই বিষয় নিয়েই মূলত এই চুক্তিটি বাস্তবায়ন করার একটি উদ্যোগ গ্রহণ করা হয়, হানা চুক্তিটি, যেটি কিনা 1998 সালে বাংলাদেশ স্বাক্ষর। এবং একটু বলে রাখা দরকার যে আমাদের সার্ক ছাড়াও কিন্তু দ্বিপাক্ষিকভাবে বাংলাদেশের অনেকগুলো ঘনিষ্ঠ অবস্থান রয়েছে, সেই ঘনিষ্ঠ অবস্থানের পার্সপেক্টিভ থেকে কিন্তু এটি প্রাথমিকভাবে শুরু হয়েছে। আমরা একটু বলে রাখা ভালো যে এই হানা বলতে যেটা আসলে বোঝায় সেটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট, অর্থাৎ এটি একটি মানবাধিকার সংক্রান্ত চুক্তি যেটি বলা হয় হানা চুক্তি। আমি আবারও বলছি হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স নিডস অ্যাসেসমেন্ট, এবং এটি আমরা একটু আগে জেনে নিলাম যে 1998 সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে টিকফা চুক্তি স্বাক্ষরিত হয় 25 নভেম্বর 2013 সালে। টিকফা চুক্তিটিও খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আসলে বাংলাদেশের সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বাণিজ্যিক সম্পর্ক সেই বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। এবং একটু বলে রাখা দরকার এই টিকফা বলতে আসলে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, অর্থাৎ এটি হচ্ছে মূলত টিকফার পুনরূপ। আমি আবারও বলছি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট। এই চুক্তিটি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় 2013 সালের 25 নভেম্বর। আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথম যিনি বাংলাদেশ সফর করেন তিনি হচ্ছেন বিল ক্লিনটন। আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক যে অবস্থান সেই সম্পর্কেই কিন্তু জানছি এবং এটিও দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় বিল ক্লিনটন সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন। এবং যেহেতু আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে কথা বলছি আমরা এটিও জেনে নেব যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিন্তু রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে 1972 সালের 4 এপ্রিল। এটি জানা খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় প্রশ্নটা এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কবে বাংলাদেশকে তারা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। লাস্টলি এটি সংজ্ঞাভিত্তিক এমসিকিউতে আসার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু আমাদের একটু বিষয়টা জেনে নিতে হবে। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান বিষয়গুলো কি? আমি এখানে অনেকগুলো পররাষ্ট্রনীতির বিষয়গুলো উল্লেখ করেছি যেগুলো কিনা বাংলাদেশের পররাষ্ট্র নীতির একদম নীতিমালা আকার লিপিবদ্ধ রয়েছে। আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করি। একটি আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী দেশসমূহের সাথে ভারসাম্যমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বহুপাক্ষিক কাঠামো সমূহে সহযোগিতা বৃদ্ধি। এরপর দেখতে পাচ্ছি উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি। এছাড়াও রয়েছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য প্রচেষ্টা, রয়েছে জাতিসংঘ ব্যবস্থায় সক্রিয়ভাবে অংশগ্রহণ। এছাড়াও রয়েছে বিশ্বব্যাপী শান্তি রক্ষা ও শান্তি বিনির্মাণে অংশগ্রহণ। এবং সর্বশেষ যে পররাষ্ট্র নীতিটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে বিদেশে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে দেশের ভাবমূর্তিকে উন্নয়ন করা। সো বেসিক্যালি এই নীতিগুলো আসলে বাংলাদেশের সামগ্রিক দৃষ্টিকোণ থেকে যে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক কূটনীতি রয়েছে সেই কূটনীতির ক্ষেত্রে বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে প্রধান বিষয় হিসেবে বিবেচিত। সো এই হচ্ছে মূলত বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং কূটনৈতিক মিশন সম্পর্কে আলোচনা। আমরা মিশন সম্পর্কে আরেকটু আলোচনা, যেহেতু মিশন বলতে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে
জাতিসংঘ শান্তিরক্ষী মিশন বুঝি সেটি সম্পর্কে কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব। আপাতত আমরা আমাদের পরবর্তী আলোচনায় মুভ করি, যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মহাসচিব বৃন্দ কারা ছিলেন, সেই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মহাসচিব বৃন্দর মধ্যে একদম শুরুতে যিনি কিনা স্বাধীন বাংলাদেশে সফর করেছেন তিনি হচ্ছেন কুর্ট ওয়াল্ডহেইম, এবং তিনি অস্ট্রিয়ার একজন নাগরিক, এবং তিনি 1973 সালের 9 ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করেন। এটি কেন গুরুত্বপূর্ণ? কারণ স্বাধীনতা পরবর্তী সময় জাতিসংঘের স্বীকৃতি প্রদান প্রাপ্ত হওয়া ছাড়াও বাংলাদেশের আরও অনেকগুলো আনুষঙ্গিক এইড বা সাহায্য দরকার ছিল, যেমনটা বাংলাদেশের ওই সময়টাতে জাতিসংঘের যে বিভিন্ন অঙ্গ সংস্থা, সেই অঙ্গ সংস্থার সাথে যুক্ত হওয়ার একটি আর্জেন্সি ছিল। সেই আর্জেন্সির পার্সপেক্টিভ থেকেই মূলত বাংলাদেশের প্রাথমিকভাবে যে অস্ট্রেলিয়ার অধিবাসী কুর্ট ওয়াল্ডহেইম তৎকালীন জাতিসংঘের মহাসচিব, তিনি বাংলাদেশে সফর করেন, যেটি আমরা দেখতে পাচ্ছি 9 ফেব্রুয়ারি 1973 সালে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পেরুর অধিবাসী যে জাভিয়ার পেরেজ দ্য কুয়েলার, তিনি 1989 সালের 3 থেকে 6 মার্চ এই সময়টাতে তিনি বাংলাদেশ সফর করেন, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ। তিনি দ্বিতীয় মহাসচিব। আমি একদম সিরিয়ালি আমাদের যে মহাসচিবদের আগমন, সেই আগমনটি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি ঘানার অধিবাসী কফি আনান, খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব। তিনি 2001 সালের 13 থেকে 15 মার্চ এই সময়টিতে বাংলাদেশ সফর করেন। এবং আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ কোরিয়ার বান কি মুন, তিনি কিন্তু 2 বারে বাংলাদেশ সফর করার চেষ্টা করেন, যার মধ্যে একটি ছিল 2008 সালের 1 এবং 2 নভেম্বর, এবং 2011 সালের 13 থেকে 15 নভেম্বর। এই সময়টিতে দক্ষিণ কোরিয়ার যিনি অধিবাসী তৎকালীন জাতিসংঘের মহাসচিব বান কি মুন, তিনি বাংলাদেশ সফর করেন। লাস্টলি আমরা সাম্প্রতিককালে দেখেছি পর্তুগালের, যিনি কিনা বর্তমানেও জাতিসংঘের মহাসচিব হিসেবে রয়েছেন, অ্যান্টোনিও গুতেরেস, এবং সেই অ্যান্টোনিও গুতেরেস তিনি 2018 সালের 1 থেকে 3 জুলাই বাংলাদেশ সফর করে থাকেন। এবং এই বাংলাদেশ সফর করার ক্ষেত্রে অ্যান্টোনিও গুতেরেসের কিছু অবদান রয়েছে, কেননা জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্ক বিষয়ক কিছু আনুষঙ্গিক চুক্তি কিংবা বিষয়গুলো স্বাক্ষরিত হয়। তো সেই ক্ষেত্রে এই যে অর্জনটি বা এই অবস্থানটিও বাংলাদেশ সফরকারী জাতিসংঘের মহাসচিব বৃন্দের যে আলোচনা, সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তীতে আলোচনায় দেখতে পাচ্ছি যে জাতিসংঘের যে কথা যেহেতু চলেই আসলো, বাংলাদেশের সাথে জাতিসংঘের সম্পর্কটি আসলে কেমন, এবং সেই সাপেক্ষে বাংলাদেশের বা যে জাতিসংঘে বাংলাদেশি যে শুভেচ্ছা দূত তাদের নিয়ে একটু আলোচনা। যেহেতু আমরা শুভেচ্ছা দূতকে এদেরকে দেখতে পাচ্ছি যে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে নিযুক্ত রয়েছেন আমাদের বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা, তিনি ইউএনডিপির যে শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত রয়েছেন। এছাড়া ইউনিসেফ তথা ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড এর শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত রয়েছেন সাকিব আল হাসান, বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। আমরা দেখতে পাচ্ছি এছাড়াও ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ডে অর্থাৎ ইউনিসেফে বাংলাদেশের একজন চিত্রনায়িকা বা তারকা আরিফা জাহান মৌসুমী, তিনি আসলে নিযুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড ইউনিসেফে এছাড়াও বাংলাদেশের অন্য একজন যিনি নিযুক্ত রয়েছেন তিনি হচ্ছেন রুনা লায়লা। আমরা একটু সালগুলো জেনে নিব, আমাদের জন্য উপকার হবে এটি। তাহলে মাশরাফি বিন মুর্তুজা তিনি আসলে শুভেচ্ছা দূত নিযুক্ত হন 2016 সালে, সাকিব আল হাসান নিযুক্ত হন 2013 সালে, আরিফা জাহান মৌসুমী তিনি নিযুক্ত হন 2013 সালে, এবং একই সাথে রুনা লায়লাও নিযুক্ত হন 2013 সালে। এবং খুব স্বাভাবিকভাবেই পরিচিতিটি ক্লিয়ার যে প্রথম দুজন মাশরাফি বিন মুর্তুজা এবং সাকিব আল হাসান ক্রিকেটার, আরিফা জাহান মৌসুম অভিনেত্রী এবং রুনা লায়লা গায়িকা। সো এরা মূলত জাতিসংঘে বাংলাদেশের যে শুভেচ্ছা দূত হিসেবে তারা কাজ করেন। আমরা এর পরবর্তীতে জাতিসংঘের সাথে বাংলাদেশের একটা অবস্থান সম্পর্কে জানবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাতিসংঘের আগে যে বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্য পদ লাভের বিষয়টি রয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা, এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডিসকাশন। এটি আমরা একটু করার চেষ্টা করবো। যেটি আমরা প্রথমে দেখতে পাচ্ছি কমনওয়েলথের কথা, যেটি কিনা কমনওয়েলথে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে। আমরা দেখতে পাচ্ছি 1972 সালের 18 এপ্রিল। এবং আমরা কমনওয়েলথ সম্পর্কে এতটুকু জানি যে কমনওয়েলথ হচ্ছে ব্রিটিশ উপনিবেশভুক্ত সেই সকল দেশ যারা কিনা পরবর্তীতে স্বশাসনের যোগ্যতা অর্জন করেছে বা স্বশাসন করার ক্ষমতা অর্জন করেছে, এবং তারা স্বায়ত্তশাসিত হওয়ার একটি অবস্থান তৈরি করতে পেরেছে। সো কমনওয়েলথ এটি হচ্ছে এই পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সাথে এটি কানেক্টেড। আমরা দেখতে পাচ্ছি 1972 সালে 18 এপ্রিল তারা সদস্যপদ লাভ করে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটি কিনা 1972 সালের 17 মে, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটি গঠিত হয়, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে আমরা যাদেরকে চিনে রাখি। এবং এটি বর্তমানে সব থেকে বেশি আলোচিত কোভিড-19 কারণে, কারণ নোভেল করোনা ভাইরাসের যে প্রতিষেধক থেকে শুরু করে বিভিন্ন আপডেট প্রদান করা, এক্ষেত্রে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নিরলস কাজ করে যাচ্ছে। সুতরাং
যেহেতু কোভিড-19 একটি সাম্প্রতিক কনসেপ্ট এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সাথে খুব ওতপ্রোতভাবে সংযুক্ত বা কানেক্টেড, সুতরাং আমরা আদ্যপন্ত আকারে জেনে ফেলবো যে বাংলাদেশ কবে এই WHO সদস্যপদ লাভ করে। এটি হচ্ছে 1972 সালের 17 মে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ IMF তথা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদস্যপদ লাভ করে 1972 সালের 17 আগস্ট। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা যার সদস্যপদ বাংলাদেশ লাভ করে। অর্থাৎ মূলত আন্তর্জাতিক মুদ্রা তহবিল হচ্ছে মূলত জাতিসংঘের একটি অঙ্গ সংস্থা এবং এরা আসলে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য প্রদান করে থাকে, এইড দিয়ে থাকে। এবং মোর ইম্পর্টেন্টলি IMF এই কারণে আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ তারা করোনাকালীন সময়ে বাংলাদেশকে একটি লম্বা অঙ্কের ঋণ প্রদান করেছে এবং সেটি খুব সাম্প্রতিক কালের ঘটনা। সো এই পরিমাণের কারণে বা এই ধরনের যে অ্যাক্টিভিটিসের কারণে আমাদের এই কনসেপ্টটি জেনে ফেলা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি ILO অর্থাৎ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থা। শ্রম সংস্থাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশ ILOর যে আন্ডারে যে শ্রম নীতিগুলো রয়েছে বা শ্রমিক নীতিগুলো রয়েছে সেই শ্রমিক নীতির সাপেক্ষে বেশ কিছু নিয়ম বা নীতি অবলম্বন করে থাকে এবং সেই নিয়ম নীতির মাধ্যমেই কিন্তু তারা সদস্যপদ কেন্দ্রিক আলোচনাটি ইম্পর্টেন্ট। এবং এটি 1972 সালের 22 জুন এই ILOর সদস্যপদ বাংলাদেশ লাভ করে। এবং আমরা কিন্তু কেন এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে অ্যাভেলেবল হওয়ার জন্য অনেকগুলো প্রচেষ্টা ছিল এবং সেই প্রচেষ্টার সাপেক্ষে যেই সকল সংগঠনগুলো এগিয়ে এসেছিল কিংবা যেই সকল সংগঠনগুলোতে বাংলাদেশ প্রাথমিকভাবে খুবই দ্রুত তারা তাদের সম্পর্ক স্থাপন করতে পেরেছে সেই সকল সংগঠন সম্পর্কেই কিন্তু আমাদের জেনে ফেলতে হবে। এবং এগুলো তারিখ মনে রাখতে কষ্ট হলেও আমি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে এই ফাঁকে একটু বলবো, সেটা হচ্ছে আমরা একটু আমাদের মতো করে চেষ্টা করব যাতে করে এই তারিখগুলো আমরা ক্যালেন্ডারের মধ্যে দাগিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু অনেক ভালোভাবে মনে থাকা পসিবল। লাইক একটা তারিখকে গোল দাগ দিয়ে সেখানে হাইফেন দিয়ে আমরা এর মূল কারণটি লিখে ফেলাম, যেমন 22 জুন 1972 সালে ILO তারা সদস্যপদ লাভ করেছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ইউনেস্কো বা ওয়ার্ল্ড হেরিটেজের জন্য যাদেরকে বলা হয় ইউনেস্কো, এবং ইউনেস্কোর পূর্ণরূপটি হচ্ছে অনেকটা এরকম, ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আমি আবারও বলছি ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেটাকে বলা হয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। সো এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি যেহেতু সাংস্কৃতিক সংস্থা এবং একই সাথে এটি ওয়ার্ল্ড হেরিটেজ বা প্রাকৃতিক যে জীববৈচিত্র্য সেক্ষেত্রেও কিন্তু স্বীকৃতি প্রদান করে থাকে। আমরা দেখতে পেয়েছি ইউনেস্কো 60 গম্বুজ মসজিদকে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও ইউনেস্কোর আন্ডারে আমাদের বাংলাদেশের অনেকগুলো সাংস্কৃতিক বিষয় স্বীকৃতি পেয়েছে, যেমন 7ই মার্চের ভাষণ স্বীকৃতি পেয়েছে, এছাড়াও বাউল গান স্বীকৃতি পেয়েছে, জামদানি শাড়ি স্বীকৃতি পেয়েছে, ইলিশ স্বীকৃতি পেয়েছে, শীতল পাটি স্বীকৃতি পেয়েছে। সো এই সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রেক্ষাপটে আমাদের এতটুকু জেনে ফেলতে হবে ইউনেস্কোতে বাংলাদেশ প্রথম সদস্যপদ কবে লাভ করে। উত্তরটি হচ্ছে 1972 সালের 27 অক্টোবর ইউনেস্কো বা বাংলাদেশের ইউনেস্কোর সদস্যপদ বাংলাদেশ লাভ করে। কিছুক্ষণ আগে যে সংগঠনটি নিয়ে আমাদের কথা হচ্ছিল IAEA তথা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি অ্যাসোসিয়েশন, কেন গুরুত্বপূর্ণ কারণ আমরা প্রথমেই বলেছি যে এটি এর মাধ্যমে কিন্তু বাংলাদেশ NPT চুক্তি স্বাক্ষরিত করে, CTBT চুক্তি স্বাক্ষরিত করে। অর্থাৎ IAEA হচ্ছে বলা হয় জাতিসংঘের একটি পারমাণবিক সংস্থার প্রধান এবং এদের বাংলা নামটি এরকম, সেটি হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি অ্যাসোসিয়েশন। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের জেনে ফেলতে হবে এই সংস্থার সদস্যপদটি বাংলাদেশ লাভ করে 1972 সালের 27 সেপ্টেম্বর। আমরা দেখতে পাচ্ছি ন্যাম বা নন অ্যালাইন মুভমেন্ট, ন্যাম যেটাকে বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলন। এই জোট নিরপেক্ষ আন্দোলন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক যতগুলো আন্তর্জাতিক রাজনৈতিক জোট রয়েছে তার মধ্যে ন্যামের ভূমিকা সব থেকে বেশি এবং সেই সাপেক্ষে বাংলাদেশ ন্যামের সদস্যপদটি লাভ করে 1973 সালের 25 সেপ্টেম্বর। এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য জানা, যেহেতু ন্যাম এটি রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আমরা দেখতে পাচ্ছি ফাও হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, যেটি কিনা জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থা এবং এটাকে বলা হয় খাদ্য ও কৃষি সংস্থা। এবং এই খাদ্য এবং কৃষি সংস্থাতে বাংলাদেশ 1973 সালের 12 নভেম্বর তারা কিন্তু সদস্যপদ লাভ করে এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ ফাও। এবং এর কারণে ফাও এর যে ম্যাক্সিমাম, অবশ্য এটা সত্য যে ফাও এর ম্যাক্সিমাম জায়গায় কর্মরত রয়েছে আফ্রিকান বিভিন্ন কমিউনিটিতে, তারপরও বাংলাদেশের এই সদস্যপদ লাভ করার পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন বন্যা পরবর্তী সময়টিতে বাংলাদেশের কিভাবে ফাও তাদের এইড বা যে সাহায্য সেটি প্রদান করে থাকে, সেই কারণে এটি খুব গুরুত্বপূর্ণ। OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, OIC খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই জানি যে একটি মুসলিম দেশগুলোকে নিয়ে যে গঠিত সর্ববৃহৎ সংগঠন হচ্ছে OIC। এবং মোর ইম্পর্টেন্টলি OIC আমরা সবাই জানি যে বাইতুল মুকাদ্দাসকে সেভ করার যে একটি
উদ্দেশ্য, সেই উদ্দেশ্য ওআইসি গঠিত হয়েছিল এবং বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে সদস্যপদে লাভ করে 1974 সালের 7ই ফেব্রুয়ারি। এটি হচ্ছে ওআইসিতে বাংলাদেশের সদস্যপদ লাভ করার যে সময় সেটি। আমরা একটু বিস্তারিত আলোচনা করার ক্ষেত্রে চলে এসেছি, সেটা হচ্ছে ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, এক বাক্যে বলতে গেলে জাতিসংঘ। এবং এই জাতিসংঘে এটি খুবই ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটি, এবং যেখানে কিনা বাংলাদেশ 1974 সালের 17ই সেপ্টেম্বর তারা সদস্যপদ লাভ করে। এই সম্পর্কে আমাদের আরো কয়েকটি তথ্য জেনে ফেলা ভালো, এবং কারণ কি কি তথ্য আমরা বলি যে জাতিসংঘ এবং বাংলাদেশ কেন্দ্রিক। প্রথমত, বাংলাদেশ কিন্তু জাতিসংঘের 136তম সদস্য, এটি একেবারে খুব ভালোভাবে জেনে ফেলতে হবে। এবং বাংলাদেশের সাথে যেই দুটি দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে তাদের মধ্যে একটি নাম হচ্ছে গ্রেনাডা, যারা কিনা 137তম ছিল, এবং আরেকটি হচ্ছে গিনি বিসাউ, যারা কিনা 138তম ছিল। সুতরাং ওই সাপেক্ষে বাংলাদেশ 136তম ছিল। আর মোর ইম্পর্টেন্টলি আমরা এটি জেনে ফেলতে হবে যে বাংলাদেশের যে জাতিসংঘ সদস্যপদ যখন বাংলাদেশ আবেদন করে, সেই সদস্যপদ লাভের বিরুদ্ধে যে দেশটি ভেটো দেয় তারা হচ্ছে চীন, এবং চীন এই ভেটোটি প্রদান করে 1972 সালের 25শে আগস্ট। এবং এটি বলে নেওয়া ভালো, বাংলাদেশ কিন্তু এর 1972 সালের শুরুর দিকে তারা জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করে, এবং যখন কিনা সদস্য পদ তারা লাভ করেনি তখন জাতিসংঘ সাধারণত যারা সদস্য হয় না তাদেরকে পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেয়। তো বাংলাদেশ এই জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদা লাভ করেছিল 1972 সালের 17ই অক্টোবর। দয়া করে শিক্ষার্থী বন্ধুরা এই তারিখগুলো একটু টুকে নেবেন, এই তারিখগুলো কিন্তু এখানে উল্লেখ করে নেই, সেই জন্য আমি আলাদাভাবে বলে নিচ্ছি। সো এছাড়াও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আমরা তো এখানে দেখতেই পাচ্ছি যে জাতিসংঘের সদস্যপদ তারা 1974 সালের 17ই সেপ্টেম্বর লাভ করে। এছাড়াও আমাদের জেনে ফেলতে হবে সেটি হচ্ছে যে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের একজন সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি কিনা একমাত্র বাংলাদেশী, তার নাম হচ্ছে হুমায়ুন রশিদ চৌধুরী। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন, এবং এই হুমায়ুন রশিদ চৌধুরী তিনি সভাপতির দায়িত্ব পালন যে অধিবেশনটাতে করেন সেই অধিবেশনটা হচ্ছে 41তম অধিবেশন, এবং এটি হয় 1986-87 যে সালটি, সেই 1986-87 সময়কালে। কেউ যদি পার্টিকুলার তারিখ বা সালটি জিজ্ঞেস করে সেটি হবে 1986 সালে। সো যেটি কিনা ছিল জাতিসংঘের 41তম অধিবেশন। এছাড়া আমরা যদি বলি যে বাংলাদেশের কেউ কি নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে কিনা, সেটিও হয়েছে, এবং নিরাপত্তার পরিষদের সভাপতি হয়েছেন যে বাংলাদেশি, তার নাম হচ্ছে আনোয়ারুল করিম চৌধুরী, এবং তিনি 2001 সালের জুন মাসের জন্য বাংলাদেশের হয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করেন। এবং বাংলাদেশ এই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করেছে 2বার, এবং যেটি কিনা প্রথমবার বাংলাদেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সদস্য নির্বাচিত হয় সেটা হচ্ছে 10ই নভেম্বর 1978 সালে, এবং এর মেয়াদ কাটা ছিল 1979 থেকে 80। আমরা সবাই জানি যে নিরাপত্তা পরিষদের দেশগুলো 1 বছরের জন্য নির্ধারণ করা হয়। এছাড়াও জাতিসংঘে বাংলাদেশের যিনি কিনা প্রথম স্থায়ী প্রতিনিধি, তার নাম হচ্ছে সৈয়দ আনোয়ারুল করিম, এটিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং জাতিসংঘে নিযুক্ত যে প্রথম নারী স্থায়ী প্রতিনিধি, তার নাম হচ্ছে ইসমাত জাহান। সো এই তথ্যগুলো আমাদের জাতিসংঘ এবং বাংলাদেশ সংক্রান্ত অবস্থান থেকে জানা দরকার ছিল। একই সাথে আমরা এই সংস্থায় বাংলাদেশের যে সদস্যপদ লাভ সেই সংক্রান্ত অবস্থানটিও জেনে গেলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি ফিফা, বিশ্ব ফুটবলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা, আন্তর্জাতিক ফুটবল সংস্থা বলা চলে যাকে, যে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা, যার সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1976 সালের 1 জানুয়ারি। এটি খুবই গুরুত্বপূর্ণ, প্রথম দিকেই বাংলাদেশ এই ফিফার সদস্যপদ লাভ করেছিল। G77 বা গ্রুপ অফ 77, এই গ্রুপ অফ 77 এর সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1976 সালের 7ই অক্টোবর এই মোমেন্টে। এরপর আমরা দেখতে পাচ্ছি ইন্টারপোল, যেটিকে বলা হয় আন্তর্জাতিক পুলিশ সংস্থা, ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশ অর্গানাইজেশন, এবং এই ইন্টারপোলের সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1976 সালের 14ই অক্টোবর, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি সিরডাপ, এটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক বেশি। কারণটা কি আমি বলি, কারণ সিরডাপটি যে সদর দপ্তর, সেই সদর দপ্তর কিন্তু বাংলাদেশেই অবস্থিত। সুতরাং মোর ইম্পর্টেন্টলি এই সিরডাপটি এটি কিন্তু আমাদের খুব ভালোভাবে জেনে ফেলতে হবে, যার সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1987 সালের 8ই এপ্রিল, এবং ঢাকার চামেরি হাউসে কিন্তু এটা অবস্থিত। আমি যে সিরডাপের অ্যাব্রিভিয়েশনটি বলি, এটি এরকম হবে যে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া। আমি আবারও বলছি, সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া প্যাসিফিক, প্যাসিফিক লাস্টে আসলে বলতে হবে আসলে। সো এটি হচ্ছে মূলত সিরডাপ, যেটি কিনা আঞ্চলিক উন্নয়ন সংস্থা বলা হয়। সো এটি সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1987 সালের 8ই এপ্রিল। লাস্টলি একটি বিষয় রয়েছে, আমরা আরো দুটি বিষয় দেখতে পাচ্ছি। মিগা হচ্ছে একটি অস্ত্র সংস্থা, এবং এটাকে বলা হয় বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
দুঃখিত, এটি আসলে বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। এবং মিগা এটি হচ্ছে বিশ্ব ব্যাংকের যে 5টি শাখা অর্গানাইজেশন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশন হচ্ছে মিগা বা এমআইজিএ। সেই এমআইজিএ এর সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1988 সালের 12 এপ্রিল। এটিও আমাদের জেনে ফেলা গুরুত্বপূর্ণ। এবং সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্টলি WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটি সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1995 সালের 1 জানুয়ারি। এটিও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব বাণিজ্য সংস্থার আন্ডারে থেকে বাংলাদেশ অনেকগুলো চুক্তি স্বাক্ষর করে, এই কারণে এটি জানা গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা আরেকটি সংস্থার কথা একটু বলে ফেলতে পারি, সেটা হচ্ছে বিমস্টেক। এবং এই বিমস্টেকের সদস্যপদ বাংলাদেশ লাভ করে 1997 সালের 6 জুন। এটি আমরা জাস্ট এর বাইরে একটু জেনে নিলাম। সো এই কতগুলো সংস্থা যেগুলো বাংলাদেশ নির্দিষ্ট সময়টাতে সদস্যপদ লাভ করে, এই তারিখগুলো আমাদের জেনে ফেলাটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো কিনা মূলত আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণের প্রেক্ষাপটে এটি খুবই গুরুত্বপূর্ণ আকার ধারণ করে। আমরা আমাদের পরবর্তী আলোচনায় মুভ করবো। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বিভিন্ন সংস্থার যততম সদস্য হিসেবে তারা রয়েছে, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কমনওয়েলথের কথা, এবং কমনওয়েলথ কিন্তু বাংলাদেশের এটি বলতে হবে যে আসলে 32তম সদস্য বাংলাদেশ কমনওয়েলথের। আমরা দেখতে পাচ্ছি ওআইসি, যার কথা আমি একটু আগেই জানলাম, ওআইসিরও 32তম সদস্য বাংলাদেশ। কাকতালীয়ভাবে এই দুটি সংখ্যা মিলে গেছে। আপনারা কিন্তু সংখ্যা মিলিয়েও আপনারা এভাবে মনে রাখতে পারেন যে বাংলাদেশ একই সাথে কমনওয়েলথ এবং ওআইসি দুটিরই 32তম সংস্থা হিসেবে বিবেচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে ICSID, যাকে বলা হয় পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র, ICSID অর্থাৎ বিভিন্ন ধরনের MIG এর ক্ষেত্রে যে বিনিয়োগগুলো করা হয় বা আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক বিনিয়োগগুলো করা হয়, সেই বিনিয়োগের ক্ষেত্রে ICSID খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে বাংলাদেশ 76তম সদস্য হিসেবে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি IAEA, যার কথাটা আমি একটু আগে বলেছিলাম, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, বাংলাদেশ হচ্ছে সেখানকার 103তম সদস্য। এই টেবিলটা কিন্তু শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখে ফেলবেন, কারণ এই টেবিল থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা বা ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, সেই IFC, যার কিনা বাংলাদেশ 105তম সদস্য, এটিও খুব ইম্পর্টেন্ট। আমরা দেখতে পাচ্ছি IDA বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আন্তর্জাতিক উন্নয়ন সমিতি, এটির 109তম সদস্য বাংলাদেশ। এবং এটিকে একই সাথে বলা হয় সফট লোন উইডো বা ক্ষুদ্র ঋণদাতার ক্ষেত্রে সব থেকে ইজি ওয়েতে এই আন্তর্জাতিক উন্নয়ন সংগঠনটি সমিতি সংগঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি স্থায়ী সালিসি আদালত, এটিও খুবই গুরুত্বপূর্ণ, যেখানে কিনা বাংলাদেশ 115তম সদস্য হিসেবে বিবেচিত। এবং এই আদালত থেকে কিন্তু বাংলাদেশ তাদের সমুদ্র সীমার যে রায়টি, সেই রায়টি পেয়েছে। বিশ্ব ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি শাখা সংগঠন হচ্ছে IBRD, যেটি হচ্ছে পুনর্গঠন এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক। এবং আমরা দেখতে পাচ্ছি IBRD-তে বাংলাদেশ 118তম সদস্য হিসেবে রয়েছে। এছাড়া রয়েছে এগমন্ট গ্রুপ, এবং এই এগমন্ট গ্রুপে বাংলাদেশ 132তম সদস্য, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং লাস্টলি এবং মোর ইম্পর্টেন্টলি জাতিসংঘ, যেটি কিন্তু হচ্ছে ইউনাইটেড নেশনস, আমরা একটু আগেও জেনেছি বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। তো এই হচ্ছে মূলত বাংলাদেশ হচ্ছে বিভিন্ন সংস্থার যততম সদস্য হিসেবে তারা আবির্ভূত হয়েছে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ শান্তি রক্ষা মিশন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের যে আন্তর্জাতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করে 1988 সালে, প্রথম তথ্যই আমরা দেখতে পাচ্ছি। এবং এটি হচ্ছে ইউনাইটেড নেশনস ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ, যেটাকে বলা হয় UNIIMOG। এবং এটি বলে নেওয়া ভালো, বাংলাদেশ এই প্রথম যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে, এর দ্বন্দ্বটি অনেকটা এরকম ছিল যে ইরান এবং ইরানের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়, এবং যুদ্ধটি হয় সাত-ইল আরব নামক একটি জলাধারকে কেন্দ্র করে। এবং এই জলাধারকে কেন্দ্র করে যুদ্ধটি সংঘটিত হওয়ার পরবর্তীতে বাংলাদেশ এর কাছ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আহ্বান করে, এবং সেই সাপেক্ষে বাংলাদেশ সর্বপ্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশন তারা অংশগ্রহণ করে, এটি 1988 সালে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশ, তারা কিন্তু জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে 1989 সালে, এবং যেটাকে বলা হয় ইউনাইটেড নেশনস ট্রানজিশন অ্যাসিস্ট্যান্স গ্রুপ বা আনটাগ, এই নাম অনুসরণ করে তারা বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে। এবং আমাদের একটু জেনে ফেলতে হবে যে এই যে শান্তিরক্ষা মিশনের ক্ষেত্র, এই ক্ষেত্রে একটু কনফিউশন হতে পারে। যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ প্রথম কোন মিশনে অংশগ্রহণ করে, উত্তর হবে 88 সালে, কিন্তু পুলিশ নামটি উল্লেখ করা থাকলে 1989 সালে হবে। পার্থক্যটা হচ্ছে প্রথমটি সেনা মিশন এবং দ্বিতীয়টি পুলিশ মিশন।
কিন্তু যদি সেনা মিশন উল্লেখ না করে একদম শুধুমাত্র শান্তিরক্ষা মিশন উল্লেখ করা থাকে, তবে সেটি আসলে সেনা মিশনকে ইন্ডিকেট করবে, এটি আসলে বুঝে নিতে হবে আমাদেরকে। সো এই হচ্ছে মূলত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আকার বা আকৃতি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী, তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে 1993 সালে। তৎকালীন সময়টিতে বিভিন্ন ধরনের দুর্যোগপূর্ণ অবস্থান তৈরি হয়েছিল রাজনৈতিকভাবে। আমরা চতুর্থ তথ্য প্রভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে 54টি সর্বমোট, এবং এটি 40টি দেশ, অর্থাৎ কোনো কোনো দেশে একাধিক মিশনেও বাংলাদেশ কিন্তু অংশগ্রহণ করেছে, এবং এটিও সম্ভব যেহেতু একাধিক সমস্যা যদি কোনো কারণে তৈরি হয় সেক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি প্রথমবারের মতো বাংলাদেশ পুলিশের মহিলা কন্টিনজেন্ট তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগ দেয় 2010 সালের মে মাসে হাইতি মিশনে। সেখানে বাংলাদেশ পুলিশের মহিলা কন্টিনজেন্ট যারা, তারা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যোগদান করে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান সংস্থা, যেটি কিনা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পার্সপেক্টিভের জন্যই গঠিত, সেই বিমান সংস্থা আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 1972 সালের 4 জানুয়ারি। এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি 2010 সালের, যেহেতু বাংলাদেশ মহিলা কন্টিনজেন্ট পুলিশের কথাটি আমরা শুনলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2010 সালে সর্বপ্রথম 81 নারী পুলিশ সদস্য বাংলাদেশের FPU অর্থাৎ ফর্মড পুলিশ ইউনিট হিসেবে তারা আফ্রিকার দেশ কঙ্গোয় তারা মিশনে যান, এবং এ পর্যন্ত 710 জন নারী পুলিশ সদস্য যারা কিনা মিশন শেষ করে দেশে ফিরেছেন। তো এটি আমাদের জন্য খুবই গর্বের একটি বিষয় যে আমরা নারী সদস্যদেরকেও মিশনে প্রেরণ করতে পেরেছি। এছাড়া আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি যে শান্তিরক্ষা মিশনের জন্য অংশগ্রহণকারী বাংলাদেশের যে প্রথম পুলিশের নারী কর্মকর্তা DIG, যিনি কিনা বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে রয়েছেন, তিনি হচ্ছেন মিলি বিশ্বাস। তিনি সর্বপ্রথম পুলিশের নারী কর্মকর্তা DIG, এবং তিনি বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মিলি বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 2004 সালে BBC বাংলাদেশে যে জাতিসংঘের ফোর্স রয়েছে সেই ফোর্সকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মজ্জা হিসেবে বর্ণনা করেছে। এটি কিন্তু আমাদের ক্রেডিট, কেননা শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের যে অংশগ্রহণ সেটি কিন্তু একেবারেই ধারাবাহিক এবং খুবই আন্তরিকভাবে বাংলাদেশ প্রায়ই তারা এই শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘের আহ্বানের মাধ্যমে প্রেরণ করে থাকে, এবং এর মাধ্যমে বেশ কিছু দুর্ঘটনার শিকারও বাংলাদেশ হয়েছে। আমরা লাস্ট তথ্যটি দেখতে পাচ্ছি যে 2003 সালের 25 ডিসেম্বর পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর 15 জন বাংলাদেশি সেনা নিহত হন, এবং এই তথ্যের মাধ্যমে এটা জেনে ফেলতে হবে যে এ পর্যন্ত মোট 134 জন বাংলাদেশি শান্তিরক্ষা মিশনে নিহত হয়েছেন। এটি অবশ্যই খুবই মর্মান্তিক, তবে এটিও সত্য যে আন্তর্জাতিক সম্পর্ক বিনির্মাণের জন্য এই মানুষগুলো যে কষ্টগুলো করে গেছেন সেই স্বীকৃতির ক্ষেত্রে বাংলাদেশের সাথে এই আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে একটি সংশ্লিষ্ট অবস্থান থাকার প্রয়োজনটি রয়েছে, যে আমরা অবস্থানটি এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এই ছিল মূলত জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের বা শান্তিরক্ষা মিশনের যে অবস্থান সেটি। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি বাংলাদেশে অবস্থিত যে সকল আন্তর্জাতিক সংস্থা তাদের আলোচনাটি আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা এই বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার আলোচনার আগে একটু বলে নেই যে বাংলাদেশের আন্তর্জাতিক সংস্থার মধ্যে বিশ্বব্যাংকের যে বাংলাদেশস্থ কার্যালয় রয়েছে সেটি কিন্তু ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত, এটি জানা ইম্পর্টেন্ট। এছাড়াও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এটি কিন্তু মতিঝিলের যে বাংলাদেশ ব্যাংক ভবন সেই ব্যাংক ভবনে অবস্থিত। আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা নেই, সুতরাং একটু টুকে নেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও কিন্তু জাইকা এটি কিন্তু জাপানের একটি দেশভিত্তিক সাহায্য সংস্থা, কিন্তু এই জায়গা কিন্তু বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1974 সালে, এটিও আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও ICDDRB, যেটির নাম আমরা একটু পরেই জানার চেষ্টা করব। এই ICDDRB পুনরূপটা আমাদের জানা দরকার, যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলাদেশ। এছাড়াও কিন্তু বাংলাদেশের কলেরা রিসার্চ ল্যাবরেটরি যে ওরসেলাইন সেটি কিন্তু 1968 সালে আবিষ্কৃত হয়, এবং অলিওস ফ্রসেজ, আমি আবারও বলছি অলিওস ফ্রসেজ, এটি হচ্ছে একটি ফ্রান্সের সংস্থা যার লক্ষ্য হলো ফ্রান্সের বাইরে ফরাসি ভাষা এবং ফরাসি সংস্কৃতির বিস্তার ঘটানো। এছাড়াও আমাদের আরেকটি বিষয় জানতে হবে, অরবিস নামে একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল রয়েছে যেটি যুক্তরাষ্ট্র ভিত্তিক, এর নাম হচ্ছে অরবিস, এটিও আমরা জেনে ফেলতে হবে। এছাড়াও বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার মধ্যে যেগুলো রয়েছে ICDRB, যে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, এটি 1978 সালের প্রতিষ্ঠা আমরা দেখতে পাচ্ছি, এবং ঢাকার ঢাকার মহাখালীতে সদর দপ্তর অবস্থিত। অর্থাৎ এখানে আমরা যতগুলো আন্তর্জাতিক সংস্থা দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাংলাদেশের অবস্থিত একটি আন্তর্জাতিক সংস্থা, এবং বাংলাদেশ এক্ষেত্রে একটি ক্রেডিটেড অবস্থানে থাকতে পারে যে আসলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি ICDDRBর
সদর দপ্তর মহাখালীতে, যেটি কিনা 1978 সালে প্রতিষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যে সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র সিডাপ, সেই সিডাপের যে প্রতিষ্ঠাকাল সেটি হচ্ছে 1979 সালের 6 জুলাই এবং এটি ঢাকার চামেলি হাউসে অবস্থিত। আমরা একটু আগেই সিডাপ নিয়ে কিছুটা আলোচনা করেছি। আমরা দেখতে পাচ্ছি সার্ক এগ্রিকালচারাল সেন্টার বা সার্ক কৃষি কেন্দ্র, এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে, কারণ হচ্ছে সার্কের অনেকগুলো সেক্টর রয়েছে, অনেকগুলো ক্ষেত্রভিত্তিক সংগঠন রয়েছে, যে আমরা পরবর্তীতে দেখতে পাবো। তো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সার্ক কৃষি কেন্দ্র, যেটি কিনা 1988 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ঢাকার ফার্ম গেটে এর সদর দপ্তর অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি সার্ক মেটেরোলজিক্যাল রিসার্চ সেন্টার বা সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র, এটিও খুবই গুরুত্বপূর্ণ, যার প্রতিষ্ঠাকাল হচ্ছে 1995 সালের 2 জানুয়ারি এবং ঢাকার আগারগাঁওয়ে এর সদর দপ্তর অবস্থিত। এবং আমরা আরেকটি সংগঠন নিয়ে অনেকবার আলোচনা করেছি, বিমস্টেক। এই বিমস্টেকের প্রতিষ্ঠাকাল হচ্ছে 1997 সালের 6 জুন এবং এটি ঢাকার অদূরে ঢাকার গুলশানে অবস্থিত বিমস্টেক। আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, যেটি কিনা 2001 সালের 15 মার্চ প্রতিষ্ঠিত হয় এবং এটিও ঢাকার সেগুন বাগিচাতে অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এবং এটি বলে নেওয়া ভালো, এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয় 2001 সালে, কিন্তু এটি কিন্তু অনুমোদিত হয় আরো পরে 2005 সালে, কিন্তু কার্যকর হয় 2011 সালে। আমি জানি আমার এই কথা শুনে আপনারা অনেকেই কনফিউজড হয়ে গিয়েছেন, দয়া করে কনফিউজড হবেন না। আমি আবারও বলছি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 2001 সালে, অনুমোদিত হয় 2005 সালে এবং কার্যকর করা হয় 2011 সালে। অর্থাৎ এটি কিন্তু 2011 সাল থেকে এই ইনস্টিটিউটের কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। আমরা লাস্টে দেখতে পাচ্ছি আন্তর্জাতিক জুট স্টাডি গ্রুপ বা আইজেএসজি। এই আইজেএসজি বা জুট স্টাডি গ্রুপ এটি হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক পাট সংস্থা। এই পাট সংস্থাটির সদর দপ্তর অবস্থিত ঢাকার ফার্ম গেটে এবং এটি 2002 সালের 27 এপ্রিল এটি সংগঠিত হয়। এটিও বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অবস্থান। সো এই ছিল মূলত বাংলাদেশে অবস্থিত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার একটি আন্তর্জাতিক সংস্থার যে একটি বর্ণনা সেটি। সো বাংলাদেশ এই ক্ষেত্রগুলোতে আসলে অনেক বেশি তারা সামগ্রিকভাবে ক্রেডিট বা একটি কৃতিত্বমূলক অবস্থানে তা থাকতে পারে। আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে পদক ও পুরস্কার। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পদক এবং পুরস্কার, এবং আমরা অনেক ধরনের বাংলাদেশি পদক আমরা দেখতে পারি, সেই পদকগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে বাংলাদেশের এই পদকের ক্ষেত্রে এবং পুরস্কারের ক্ষেত্রে আমরা অনেকগুলো তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি, সেগুলো আমরা প্রথমে দেখার চেষ্টা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার যেটিকে বলা হয় সেটি হচ্ছে স্বাধীনতা পুরস্কার, এবং এটি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবং স্বাধীনতা পুরস্কার এটি প্রবর্তন করা হয় 1977 সাল থেকে, এবং আমাদের সাম্প্রতিক অনেকগুলো বিষয় আসলে এই ক্ষেত্রে জানা দরকার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতা পুরস্কারের প্রবর্তক যিনি ছিলেন তিনি হচ্ছেন শহীদ জিয়াউর রহমান, এবং সেই স্বাধীনতা পুরস্কারের 1977 সাল পরবর্তী থেকেই কিন্তু এই স্বাধীনতা পুরস্কারটি নিয়মিত এখন পর্যন্ত প্রবর্তন করা হয়। আমরা দেখতে পাচ্ছি 21 পদক সেটি কিন্তু প্রবর্তন করা হয় 1976 সালে, এবং এই 1976 সালে যেটি কিনা প্রবর্তন করা হয় সেটিরও প্রবর্তক ছিলেন শহীদ জিয়াউর রহমান 21 পদকের ক্ষেত্রে। 21 পদকের ক্ষেত্রে আমরা দেখতে পারি সর্বোচ্চ 21 জনকেই 21 পদক প্রদান করা হয়। এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার 3টি ক্ষেত্রে বিদেশি নাগরিকদের সম্মাননা প্রদান করে, এটি খুব গুরুত্বপূর্ণ। তার মধ্যে 3টি ক্যাটাগরির মধ্যে হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা, দ্বিতীয়ত বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা এবং তৃতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। এই 3 ধরনের সম্মাননা বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদেরকে প্রদান করে থাকে। এবং এই বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা যেটি সর্বোচ্চ সম্মাননা বলা হয় বিদেশিদের ক্ষেত্রে, এটি প্রথম প্রাপ্ত হন ইন্দিরা গান্ধী এবং এটি 2011 সালে তিনি প্রাপ্ত হন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি স্বাধীন দেশের প্রথম ব্যক্তি হিসেবে যিনি কিনা ব্রিটেনের নাইট উপাধিতে ভূষিত হন তিনি হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ, যিনি কিনা ব্র্যাকের প্রতিষ্ঠাতা। বাংলাদেশ যে খুবই বিশ্বের সব থেকে বৃহৎ এনজিও ব্র্যাক, তার প্রতিষ্ঠাতা ছিলেন স্যার ফজলে হাসান আবেদ। এবং মোর ইম্পর্টেন্টলি এই নাইট উপাধিতে কিন্তু এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আখলাকুর রহমান চৌধুরী তারাও কিন্তু এই উপাধিতে ভূষিত হন। আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু জুলিও কুরি পদকে ভূষিত হন 1972 সালের 10 অক্টোবর, এটিও আমাদের জানার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং লাস্টলি যে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 2015 সালে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এই পুরস্কারটি লাভ করেন শেখ হাসিনা, এবং এই পুরস্কার তিনি যে ক্যাটাগরিতে লাভ করেন সেটা হচ্ছে পলিসি লিডারশিপ ক্যাটাগরিতে।
এবং এটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অনেকগুলো অ্যাওয়ার্ড লাভ করেন গত এক দশকে, যার মধ্যে সাউথ অ্যাওয়ার্ড রয়েছে, যার মধ্যে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্ট যেটি আমরা বললাম সেটি রয়েছে। এছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে যেটি কিনা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে খুবই গৌরবান্বিত একটি বিষয় হিসেবে বিবেচিত। এই ছিল মূলত পদক এবং পুরস্কার কেন্দ্রিক আলোচনা। আমরা একটু ডিটেলসে জানার বা বোঝার চেষ্টা করব। যেমন হচ্ছে 21শে পদক, এটিকে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদকও বলা হয়, এবং স্বাভাবিকভাবেই সর্বোচ্চ বেসামরিক পদকটি কিন্তু স্বাধীনতা পদকই বলা হয়। সো আমি যদি একটু জানার চেষ্টা করি যে প্রথম স্বাধীনতা পদক আসলে কাকে দেওয়া হয়, সেটি কিন্তু 10 জনকে দেওয়া হয়, যার মধ্যে উল্লেখযোগ্য পার্সনরা হচ্ছেন মাওলানা ভাসানী, কাজী নজরুল ইসলাম কিংবা জয়নুল আবেদিন। এছাড়াও ইম্পর্টেন্ট হচ্ছে ডাক্তার জাফরুল্লাহ, রুনা লায়লা সহ মোট 10 জনকে এই প্রথম স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়, এবং এটি সাধারণত সর্বোচ্চ 10 জনকেই এছাড়া প্রদান করা হয়। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে দেখতে পাচ্ছি 21শে পদক 2019, যেটি কিনা খুবই সাম্প্রতিক। আমরা সেই 21শে পদকের ক্ষেত্রটি দেখতে পাচ্ছি, এটি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ভাষা আন্দোলনের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতে যারা 2019 সালে বিজয়ী ছিলেন তারা ছিলেন অধ্যাপক হালিমা খাতুন মরণোত্তর, অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু এবং অধ্যাপক মনোয়ারা ইসলাম, তারা ভাষা আন্দোলনের ক্ষেত্রে বিজয়ী ছিলেন। শিল্পকলার সঙ্গীত অংশে যিনি 21শে পদক পেয়েছেন তারা হচ্ছেন সুবীর নন্দী, আজম খান মরণোত্তর এবং খায়রুল আনাম শাকিল। আমরা দেখতে পাচ্ছি শিল্পকলা অভিনয়ের ক্ষেত্রে যারা কিনা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন লাকি ইনাম, সুবর্ণা মুস্তফা এবং লিয়াকত আলী লাকি। এছাড়াও শিল্পকলা আলোকচিত্রে বিজয়ী হয়েছেন সাইদা খানম। শিল্পকলা যে চারুকলা অংশটি রয়েছে সেখানে বিজয়ী হয়েছেন জামাল উদ্দিন আহমেদ। এছাড়াও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। গবেষণা ক্ষেত্রে বিজয়ী হয়েছেন ডক্টর বিশ্বজিৎ ঘোষ এবং ডক্টর মাহবুবুল হক। শিক্ষাক্ষেত্রে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন ডক্টর প্রণব কুমার বড়ুয়া, এবং ভাষা ও সাহিত্যে যারা বিজয়ী হয়েছেন তারা হচ্ছেন রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা এবং হরিশঙ্কর জলদাস। এই ছিল মূলত 21শে পদকপ্রাপ্ত 2019 সালের যারা তারা। আমরা যদি একটু আলোচনা করি যে বাংলা একাডেমিতে, অর্থাৎ বাংলা একাডেমির ক্ষেত্রে সবচেয়ে যেটি সাম্প্রতিক পুরস্কার সেটা হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও এটি এখানে উল্লেখ করেনি, আমি একটু বলে নিই, আপনারা চেষ্টা করে নেন নোট ডাউন করার। এবং 2020 সালের অর্থাৎ আমাদের এই রানিং বছরের 23শে জানুয়ারি বাংলা সাহিত্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার 2019 এটি ঘোষণা করা হয়, এবং বাংলা সাহিত্যে 10টি শাখায় অবদানের জন্য পুরস্কার দেওয়া হলো এবছর 10 জনকে প্রদান করা হয়। সেই 10 জন লেখককে আমি একটু তাদের নাম বলে দিচ্ছি। কবিতার ক্ষেত্রে যিনি বাংলা একাডেমি পুরস্কার পান তিনি 2019 তিনি পান মাকিদ হায়দার। কথা সাহিত্যে পান ওয়াসি আহমেদ। প্রবন্ধ ক্ষেত্রে বিজয়ী হন সরচিস সরকার। অনুবাদ ক্ষেত্রে বিজয়ী হন খায়রুল আলম সবুজ। মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা যিনি বিজয়ী হন তিনি হচ্ছেন রফিকুল ইসলাম। আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণ কাহিনী এই ক্ষেত্রে যিনি বিজয়ী হন তিনি হচ্ছেন ফারুক মঈনুদ্দিন। নাটকের ক্ষেত্রে যিনি বিজয়ী হন তিনি হচ্ছেন রতন সিদ্দিকী। বিজ্ঞান বা কল্পবিজ্ঞান ক্ষেত্রে যিনি বিজয়ী হন তিনি হচ্ছেন নাদিরা মজুমদার, এবং শিশু সাহিত্যে বিজয়ী হন রহিম শাহ। সর্বশেষ ফোকলোর ক্ষেত্রে যিনি কিনা বিজয়ী হন তিনি হচ্ছেন সাইমন জাকারিয়া। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি তারা ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। এবং যেহেতু আমরা এটিও জেনে নিলাম, আমরা এটিও জেনে নেওয়ার চেষ্টা করি যে যেহেতু আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার, এই ক্ষেত্রে কারা কারা 2020 সালে প্রাপ্ত ছিলেন এটি খুবই সাম্প্রতিক। সো আপনারা একটু এটি নোট ডাউন করে নেবেন। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ এই ক্ষেত্রে পুরস্কারটি লাভ করেন গোলাম দস্তগীর কাজী। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ মরণোত্তর এক্ষেত্রে যিনি বিজয়ী ছিলেন আব্দুর রউফ। স্বাধীনতা মুক্তিযুদ্ধ মরণোত্তর আরও একজন ছিলেন তিনি হচ্ছেন আনোয়ার পাশা। এছাড়াও স্বাধীনতা মুক্তিযুদ্ধ ছিলেন আজিজুর রহমান, তিনিও ছিলেন। চিকিৎসাবিদ্যায় 2 জন ছিলেন উবাইদুল কবির চৌধুরী এবং AKM মুক্তাদির। সংস্কৃতির ক্ষেত্রে 2 জন ছিলেন, একজন হচ্ছেন ফেরদৌসী মজুমদার এবং আরেকজন হচ্ছেন কালীপদ দাস। এবং শিক্ষা ক্ষেত্রে যিনি ছিলেন তার নাম হচ্ছে ভারতেশ্বরী দাস বা ভারতেশ্বরী হোমস তাকে বলা হয়। সো এই ছিল মূলত সাম্প্রতিক কালের যদি পদক পুরস্কার নিয়ে বলা হয় সেটি। এবং 21শে পদক নিয়ে যেহেতু বলাই হয়ে গেল একটু বলে নেওয়া ভালো। 21শে পদকটি প্রবর্তন করা হয় 1976 সালে। এটি দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক, আমি তো শুরুতেই বললাম। প্রথম এটি প্রদান করা হয় কাজী নজরুল ইসলামকে। 21শে পদক সর্বোচ্চ 21 জনকে, এবং এই বছর 2020 সালে 21 জনকে পদকটি দেওয়া হয়েছে। এছাড়াও বাংলা একাডেমি পুরস্কার সেটি কিন্তু 1960 সালে প্রবর্তিত হয়। এটি বাংলাদেশের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার। তারপরে একটি তথ্য আমাদের জেনে ফেলা ভালো, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু 1985, 1997 এবং 2000 সালে এই পুরস্কারটি প্রদান করা হয়নি।
আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি ম্যাক্সেসে পুরস্কার বিজয়ী বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা অনেক গর্বিত বিজয়ী বাংলাদেশিদের নাম দেখতে পাচ্ছি, যেমন ম্যাক্সেসে পুরস্কার বিজয়ীর মধ্যে 1978 সালে যিনি ছিলেন তাহিরুন্নেসা আহমেদ আবদুল্লাহ। এবং একটু বলে না ভালো, ম্যাক্সেসে পুরস্কারটা কিন্তু আমাদের এশীয় অবস্থান থেকেই প্রদান করা হয় সাধারণত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 1980 সালে বিজয়ী হন ফজলে হাসান আবেদ, 1984 সালে ম্যাক্সেসে পুরস্কার বিজয়ী হন ডক্টর মোহাম্মদ ইউনুস, 1985 সালে বিজয়ী হন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, 1987 সালে ফাদার রিচার্ড উইলিয়াম টিম তারা ম্যাক্সেসে পুরস্কারের বিজয়ী হন, 1988 সালে বিজয়ী ছিলেন মোহাম্মদ ইয়াসিন, 1999 সালে যিনি বিজয়ী তিনি ছিলেন অ্যাঞ্জেলা গোমেজ, 2004 সালের বিজয়ী ছিলেন আবদুল্লাহ আবু সাইদ, 2005 সালের বিজয়ী ছিলেন মতিউর রহমান, 2010 সালের বিজয়ী ছিলেন AHM নোমান খান, এবং সর্বশেষ যিনি কিনা 2012 সালে ছিলেন তিনি সৈয়দা রিজওয়ানা হাসান। এবং আমরা প্রত্যেকের একটু যদি বিবরণ জেনে নিই, যেমন সৈয়দা রিজওয়ানা হাসান তিনি কিন্তু বাংলাদেশ যে এনভায়রনমেন্টাল লিডিং অ্যাসোসিয়েশন বেলা তার প্রধান নির্বাহী ছিলেন, নোমান খান তিনি কিন্তু ছিলেন CDB এর নির্বাহী পরিচালক, মতিউর রহমান ছিলেন প্রথম আলোর সম্পাদক, আবদুল্লাহ আবু সাইদ ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, অ্যাঞ্জেলা গোমেজ তিনি ছিলেন একটি সংগঠনের প্রতিষ্ঠাতা যার নাম বাস্তে শেখা, এই বাস্তে শেখার প্রতিষ্ঠাতা ছিলেন, মোহাম্মদ ইয়াসিন ছিলেন যে দিদার কম্প্রিহেন্সিভ ভিলেজ ডেভেলপমেন্ট কোঅপারেটিভ সোসাইটি, এই সোসাইটির প্রতিষ্ঠাতা, ফাদার রিচার্ড উইলিয়াম টিম তিনি মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশী নাগরিক ছিলেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আমরা সবাই জানি কোভিড-19 যে বিভিন্ন সাম্প্রতিক ইস্যুতে আমরা তার নাম শুনেছি, ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, ফজলে হাসান আবেদ ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা, এবং তাহিরুন্নেসা আহমেদ আবদুল্লাহ ছিলেন নারী অধিকার বাস্তবায়ন নেত্রী। সো প্রত্যেকেই তাদের এই সকল অর্জনের কারণে বা প্রতিষ্ঠাতা অবস্থান বা উদ্যোক্তার কারণে তারা ম্যাক্সেসে পুরস্কার লাভ করেন। সুপ্রিয় দর্শক শিক্ষার্থী বন্ধুরা, দুঃখিত আমি দর্শক বলে ফেলছি, আমি খুব মানে ম্যাগাজিন অনুষ্ঠানের মতো চলে যাচ্ছিলাম, দুঃখিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের লেকচারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু দেখে নিব যে আমাদের আজকের লেকচারের সাথে কানেক্টেড কোন কোন বিষয়গুলো রয়েছে, যেগুলো কিনা অতীতে আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে এবং সেই বিষয়গুলো আমাদের সামনে পরীক্ষাতে আসতে পারে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়। অনেকবার এটি এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় 1 2 3 4 5 6 বার এসেছে, জগন্নাথও একবার এসেছে, এবং এটির উত্তরটি হচ্ছে 1997 সালের 2 ডিসেম্বর, যেটা আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কবে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার এসেছে, ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে এসেছে, এর উত্তরটি হচ্ছে 1995 সালে বাংলাদেশ WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে, উত্তরটি খুবই পরিষ্কার, সেটি হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম তারা লাভ করে কমনওয়েলথের যে আন্তর্জাতিক সংস্থা, সেই কমনওয়েলথের সদস্যপদ লাভ করে, এবং এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার এসেছে, জাহাঙ্গীরনগর এসেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি সাফটা চুক্তি কবে স্বাক্ষরিত হয়, এটিও ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার এসেছে, এবং উত্তরটি হচ্ছে 2004 সালে এটি স্বাক্ষরিত হয়। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত গঙ্গা চুক্তি কবে স্বাক্ষরিত হয়, আমরা এটি কিছুক্ষণ আগেই জেনেছি, এবং এটিও ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার এসেছে, এবং এর উত্তরটি হচ্ছে এটি 12 ডিসেম্বর 1996 সালে এটি স্বাক্ষরিত হয়। সার্কভুক্ত কোন দেশে দূতাবাস বাংলাদেশে নেই, এটি 2004 সালের প্রশ্ন, যার উত্তরটি হচ্ছে মালদ্বীপ, কিন্তু উত্তরটি এখন আর হবে না, কারণ 2008 সালের আগে মালদ্বীপ ছিল না, কিন্তু বর্তমানে সার্কভুক্ত সকল দেশের দূতাবাস কিন্তু বাংলাদেশে রয়েছে। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য হয়, এটি ঢাকা ইউনিভার্সিটিতে 2 বার এসেছে, জগন্নাথ এসেছে 2 বার। সো উত্তরটি হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17 সেপ্টেম্বর, আমরা কিছুক্ষণ আগেই সেটি জেনেছি। বাংলাদেশ কতবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল, এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে 3 বার এসেছে, উত্তরটি খুবই পরিষ্কার, উত্তরটি হচ্ছে 2 বার। এবং সর্বশেষ আমরা দেখেছি যে কোন বাংলাদেশি সর্বশেষ ম্যাক্সেসে পুরস্কার লাভ করেছেন, তিনি হচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান 2012 সালে, এটি আমরা কিছুক্ষণ আগেই জেনেছি, বেলা এর প্রধান নির্বাহী তিনি ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের লেকচার, যেখানে আমরা দেখে নিলাম যে আমাদের বিভিন্ন চুক্তি বা সনদ কিংবা বাংলাদেশ যে বিশ্ব অঙ্গনে বিভিন্ন সংস্থার কততম সদস্য বা জাতিসংঘের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই বিষয়গুলো, এই সামগ্রিক পার্সপেক্টিভগুলো আজকে আমাদের আলোচনার সাথে সংশ্লিষ্ট ছিল, এবং আমরা আশা করি খুব সহজেই কানেক্টেড করতে পেরেছি। সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে আমাদের আজকের লেকচার উপভোগ করার জন্য, এবং আমি আশা করব আপনাদের কাছে এই তথ্যগুলো অনেক বেশি বোধগম্য হয়েছে। আপনারা চেষ্টা করবেন টুকে নেওয়ার, বিশেষ করে পার্শ্ব তথ্যগুলোকে খুব মনোযোগ সহকারে মনে রাখার চেষ্টা করবেন, এবং অনেক বেশি না পড়ে জেনে বুঝে
আগের বছরের প্রশ্নের সাথে রিলেট করে আপনারা পড়াশোনা করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আশা করি আপনারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনেক ভালো থাকবেন। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো লেকচারে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।